CDE যারে এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য রাইট স্কিম। আমাদের রেকর্ডটা বন্ধ হয়ে গিয়েছিল কোনো কারণে, আমি আবার রেকর্ড চালু করলাম, ফলে আজকের ক্লাসের দুটি রেকর্ড হবে। হ্যাঁ, রাইম স্কিমটা নীল আরেকবার বলে দে। ABBA ABBA CDE CDE। একদম, ABBA ABBA CDE CDE। বেশ, সো আমরা তাহলে আমাদের অন হিজ ব্লাইন্ডনেস আমরা শেষ করলাম। এবার আমরা চলে যাব নেক্সট পোয়েমে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সলিটারি রিপার। আজকে আমরা দুটো পোয়েম পড়ি। বল। গডটা সবসময় ক্যাপিটালে লিখতে হবে? গড জেনারেলি ক্যাপিটালই হয় যদি না অথর নিজে গডটা স্মল জি লেখেন, আদারওয়াইজ গড স্মলে লেখা থাকে। it refers to the G of the polytheistic religion. ভালো করে বোঝ। In case if you are referring to the monotheistic God, that means basically the God of the Bible, the Christian God, Christian God, or the Islamic God, or the Jews God. এটা তিনটে হচ্ছে আব্রাহামিক রিলিজিয়নে, এরা বিশ্বাস করেন একেশ্বরবাদে। আব্রাহামিক রিলিজিয়ন, their God is formless. There is no picture of the God in the churches. There of course are pictures of Jesus Christ. There of course are pictures of the angels in the church, but you will not see any picture of the God in the church or in a mosque or in a synagogue. Jews the synagogue বলা হয়। এই তিনটে রিলিজিয়ন বেসিক্যালি একটা রিলিজিয়ন থেকে এসছে বিভিন্ন সময়ে। প্রথমে শুরু তৈরি হয় জিউসদের, তারপরে সেখান থেকে ভেঙে তৈরি হয় খ্রিস্টানদের, সেখান থেকে ইসলাম অনেক পরে। এখানে গডকে কোয়েশ্চেন করা যায় না। গড একটাই, formless and abstract. It is the G with the capital. But there are also polytheistic religion. Polytheistic means poly means many. For example, Hindu religion, there are many gods. Shiv, Vishnu, Brahma, Vishnu, Maheshwar, Orun, Borun, প্রতিটা অবজেক্টের জন্য একটা করে গড। সেখানে অনেক ক্ষেত্রেই জি স্মলে ইউজ করা হয়। কারণটা কি? কারণটা হচ্ছে উই আর অ্যাট্রিবিউটিং হিউম্যান কোয়ালিটিজ টু দ্য গড। ইট ইজ নোন অ্যাজ অ্যানথ্রোপো, ANTHR, anthropomorphism, PHISM, অ্যানথ্রোপোমরফিক মানে কি? আমি গডের মধ্যে মানুষের কোয়ালিটি আরোপ করছি। গ্রিক গড, জিউস থেকে শুরু করে অন্যান্যরা যারা মানুষকে রেপ করেছে, তাদের মধ্যে গ্রিড রয়েছে। আমাদের প্রতিটা দেবতাদের মধ্যে রাগ রয়েছে, হিংসা রয়েছে, ইন্দ্র, লোভ রয়েছে। মানুষের মতো করেই তৈরি করা। কেন? এই যে অ্যানথ্রোপোমরফিজম, it's the attribution of the human traits or the emotions to the non-human entities. বরুণ, জোরে বাতাস বইছে, বাতাস রেগে গেছে, তা রিফ্লেকশন। গ্রিক গড হচ্ছে অ্যানথ্রোপোমরফিক গড। মানে যদি ওয়ান এন্ড অনলি হয় তাহলে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। রাইট, যেখানে ওয়ান এন্ড অনলি একটাই গড আছে, যে গডের মধ্যে কোনো ধরনের ইমপারফেকশন নেই, কোনো খুঁত নেই। খ্রিস্টান, ইসলামিক এবং জিউসদের গডের জি ক্যাপিটাল ইউজ করা হয়। দেখবি আমাদের হিন্দু রিলিজিয়ান বা গ্রিক রিলিজিয়ান, রোমান রিলিজিয়ান, এরা অনেক পুরনো, 4000 5000 ইয়ার্স ওল্ড। হিন্দু রিলিজিয়ান পলিথেইস্টিক গড, এদের জি স্মল ইউজ করা হয়, GOD।
বল ক্লিয়ার কি ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার। ভেরি গুড। So if there is no other question, we are moving to the another part of our syllabus, and that is William Wordsworth's The Solitary Reaper. আজকে আমরা দেখি সলিটারি রিপারটা খানিকটা পড়িয়ে দেওয়ার চেষ্টা করি, মানে খানিকটা কোয়েশ্চেন পড়াবার চেষ্টা করছি না, কোয়েশ্চেন। স্যার এটা পরের দিন করালে হয় না? বেশ বেশ তাই 10 নম্বরের গুলো বলে দিন। বেশ বেশ ঠিক আছে। নীলও বলছে যে পরের দিন করাবে, আমি জাস্ট তাহলে যেহেতু কবিতা বলছে জাস্ট 10 নম্বরের গুলো বলে দিতে আমি অল্প করে বলে দিচ্ছি, দিয়ে তাহলে নেক্সটে চলে যাব। আচ্ছা এক সেকেন্ড, আমি আসলে সন্ধ্যেবেলাটা ক্লাস নিতে কদিন পাচ্ছি না, আইপিএল চলছে বলে একটু দেখছি তো, 26 তারিখ পর্যন্ত একটু বন্ধ থাকবে, মানে সন্ধ্যেবেলার ক্লাসটা। সবাই দেয়। হ্যাঁ ওই জন্যই মানে হ্যাঁ ফাইনাল পর্যন্ত বন্ধ থাকবে। হ্যাঁ হ্যাঁ ফাইনাল পর্যন্ত, তারপরে আবার শুরু করবো। ওই জন্য কদিন আমিও মানে ওই সকালে কেবলমাত্র একটাই ক্লাস নিতে পারছি বলে, কালকে 4th সেমিস্টার নিয়েছি বলে তোদের নিতে পারি। তো এই কারণেই ব্যস্ততা, তারপরে আবার আমরা ফিরবো আর কি। তো যাই হোক, হ্যাঁ আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থের সলিটারি রিপার কবিতাটা কি নিয়ে লেখা আমরা সবাই জানি। সলিটারি রিপার যে ঘুরে বেড়াচ্ছে একটা ইন আ লোনলি ডেল মানে ভ্যালিতে, তাই নিয়ে এই কবিতাটা। পরের দিন আমরা কবিতাটা নিয়ে একটু অল্প অল্প আলোচনা করবো যে বেসিক্যালি দ্য পোয়েম ইজ দ্যাট the poet strongly believed that any kind of song or any kind of poetry is the spontaneous overflow of the powerful feelings. Romantic poetry is the spontaneous overflow of powerful feelings. Spontaneous মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত। রাইট। স্বতঃস্ফূর্ত ফ্লো মানে কবিতা অটোমেটিক্যালি মনের মধ্যে আসবে, কবিতাকে স্ট্রাকচার্ড করে কবিতাকে নিয়ে অনেক কিছু কাটাছেড়া করে কবিতা আসে না। যদিও কবি এটা বিশ্বাস করতেন, তারপরে বলেছেন the poetry is the spontaneous overflow of the powerful feelings taken recollection, it is written as a recollection of tranquility, written in recollection collected in tranquility মানে হচ্ছে শান্ত চিত্তে সেটাকে আবার রিকালেক্ট করে। ধরো আমি সলিটারি রিপারের গান শুনলাম কোনো এক হাড়ে গিয়ে ঘুরতে ঘুরতে, সেটা শোনার পরে আমি হৃদয়ঙ্গম করলাম, হৃদয়ের মধ্যে রাখলাম, এবং সেটাকে প্রায় আরো বছর 10 বাদে, মানে বছর 10 না হলে বছর মাস 5 বাদে আমি সেটাকে লিখলাম। ইমোশনটা যখন থিতিয়ে গেল, ইমোশনটা যখন আমার ভিতরের মধ্যে ফিল্ট্রেশন হয়ে গেল, ফিল্টার্ড হলো, এবার আমি লিখলাম। এই কবিও তাই করেছেন। শুনেছেন গান সলিটারি রিপারের স্কটল্যান্ডের কোনো একটা ভ্যালিতে। সলিটারি রিপার মিনস যে একা একা ঘুরে ঘুরে রিপ করে, কাটে, ঘাস কাটে, বেসিক্যালি গ্রাস ইজ দ্য সোর্স অফ দ্য ফুড। আমরা জানি ধানও এক ধরনের গ্রাস বেসিক্যালি। সেরকম একজন গ্রাস কাটারের গান শুনে the poet is absolutely ravished by the melody, তার গানের যে মিউজিক শুনে অবাক। তাহলে সলিটারি রিপারের কি কোয়েশ্চেন আসতে পারে? এই যে এইভাবে কোয়েশ্চেন আসতে পারে, explain the ways in which Wordsworth intertwines human emotions with the natural world. অর্থাৎ প্রকৃতি এবং মানুষের ইমোশন। আমরা জানি যে ওয়ার্ডসওয়ার্থের কবিতায় নেচার, রোমান্টিক পোয়েট্রি মানে রিটার্ন টু দ্য নেচার, রাইট? রিটার্ন টু দ্য নেচার। সো explain the ways in which Wordsworth intertwines human emotions with the natural world. Human emotions with the natural world. আচ্ছা, এইটাই একটা অন্য প্রশ্ন আসতে পারে। In the solitary reaper,
In the solitary reaper, the speaker's emotional response. In the solitary reaper, the speaker's emotional response to the Highland Lasses song. Speaker's emotional response to the Highland Lasses song becomes a central theme. In the solitary reaper, the speaker's emotional response to the Highland Lasses song becomes a central theme. ঠিক আছে, অর্থাৎ স্পিকারের যে নিজস্ব ইমোশনাল রেসপন্স ইন লিসেনিং টু দ্য হাইল্যান্ড। হাইল্যান্ড মানে কি? স্কটল্যান্ড। স্কটল্যান্ডের যে হাইল্যান্ড, হাইল্যান্ড বলতে তার যে পাহাড়ের যে জায়গাটা, পাহাড়ি এলাকা। ল্যাস মানে কি? ল্যাস মানে আনম্যারিড গার্ল, রাইট? বল, কি বললি? বল বল। মেয়ে। একজন মহিলা হু ইজ আনম্যারিড। সেই আনম্যারিড কুমারী বলা যেতে পারে। হ্যাঁ, কুমারী বলা যেতে পারে। সো এই হাইল্যান্ড ল্যাসের যে সং, সেটা শুনে তার মধ্যে যে ইমোশনাল ফিলিং, তার কথা কেন বলা হয়েছে। এই একটাই মোটামুটি প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, ইমোশনাল রেসপন্স অফ দ্য হাইল্যান্ড ল্যাসেস সং। আর একটা হতে পারে, ও সরি, ও না না, প্রশ্ন আছে, আমি ভুল করেছি। Substantiate solitary reaper as a romantic poem. Very important question. Substantiate বা explain the solitary reaper. Explain the solitary reaper as a romantic poem. The romantic poem এর যে সমস্ত ট্রেড গুলো কি কি, how Wordsworth here is portraying a quintessential romantic poem. The word quintessential means একেবারে essential, একেবারে ideal example of a romantic poem. কি কি? এই যে connection with nature, description of nature, that a highland lass is integral part of the landscape. সেখানে প্রকৃতিরই পার্ট হয়ে উঠেছে। আচ্ছা, emphasis on the individual emotion. Romantic poets always emphasizes on the personal emotion, and the poet here deals with the personal emotion of the Highland Lasses song and his own emotion, and exploration of the sublime. Sublime হচ্ছে ঈশ্বর, মানে ঐশ্বরিক যে অনুভূতি তার ভিতরে। Focus on the imagination, imagination of the Highland Lass. সে কি ইমাজিন করে এই গানটা লিখছে, and of course celebration of the artistic expression is a tremendous characteristic. এবার এই পয়েন্ট গুলো তোরা দিয়ে পারিস, নাও লিখতে পারিস, শুধু প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখ, তাতেও হবে। পয়েন্ট ইউজ না করলেও চলবে। আনসারে অনেক সময় অনার্সে কেউ পয়েন্ট ইউজ করে না। সাবস্ট্যান্সিয়েট মানে সাবস্টেন্সিয়েট মানে এক্সপ্লেন, এলুসিডেট, এস্টাবলিশ করা। সাবস্টেন্সিয়েট ইওর আর্গুমেন্ট, যুক্তি দিয়ে বোঝাও। সাবস্টেন্সিয়েট ইওর আনসার। সাবস্টেন্সিয়েট ইওর লিগাল আর্গুমেন্টস। এসএসসি কে বললো হচ্ছে জাজরা, তুমি তুমি কি করে যোগ্য এবং অযোগ্যদের তফাৎ করছো, হাউ ইউ আর সেগ্রিগেটিং দ্য those who are able, those who have given the examination rightly, and between those who are not deserving candidate. এদের মধ্যে তো সেগ্রিগেশন কেমন করে, সুপ্রিম কোর্ট বলেছে সেগ্রিগেশন পসিবল কিনা। সেগ্রিগেশন পসিবল হলে কেমন ভাবে পসিবল জিজ্ঞেস করলো। কি করতে হবে? লিগালি সাবস্টেন্সিয়েট করতে হবে এসএসসি কে। ফর এক্সাম্পল, কেমন করে? তাদেরকে পেপার গুলো আনতে হবে, ওএমআর শিট করে বলতে হবে যে এরা প্রশ্নের উত্তর দিয়েছে, এদের র্যাঙ্ক জাম্পিং হয়নি, এদের একাডেমিক স্কোর বেশি। সাবস্টেন্সিয়েট মানে হচ্ছে যুক্তিপূর্ণ তথ্য দিয়ে দেখানো। পরিষ্কার? কিরে পরিষ্কার কবিতা? স্যার আরেকবার বলে দিন। সাবস্টেন্সিয়েট মানে হচ্ছে যুক্তিপূর্ণ তথ্য সহকারে প্রমাণ করা, সাবস্টেন্সিয়েট করা। ফর এক্সাম্পল,
substantiate that India is a democratic country. ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। have to substantiate. তো গণতান্ত্রিকতার কি কি ক্যারেক্টারিস্টিক? ধরা যাক ভোট হওয়া is a characteristic of the গণতন্ত্র। ধরা যাক there are multiple political parties is a characteristic of the democracy. There is a free press. প্রেসের গলাকে রুদ্ধ করছে না, যদি আমাদের দেশে করে, কিন্তু মোরাললেস একটা ফ্রি প্রেস রয়েছে, বলতে পারে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আমরা কিম জুং ইয়ং এর মতো দক্ষিণ কোরিয়াতে বন্দী নয়, আমাদের মোবাইলে প্রত্যেকদিন আড়ি পাতা হয় না, ফোন ট্যাপ করা হয় না। উই হ্যাভ আ ফ্রি জুডিশিয়ারি, আমাদের একটা জুডিশিয়াল সিস্টেম রয়েছে, স্বাধীনভাবে তারা জাজমেন্ট দিতে পারে, অর্ডার দিতে পারে কোর্টে। তুমি সরকারের বিরুদ্ধে যেতে পারো কোর্টে, এবং বেশিরভাগ মামলাতে সরকারের বিরুদ্ধেই রায় হয়, মাথায় রেখো। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে ইন অলমোস্ট 7% অফ দ্য কেসেস সরকার হেরে যায় মামলাতে সাধারণ মানুষের সঙ্গে। দিজ আর সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি। এগুলো হচ্ছে গণতন্ত্রের কি, গণতন্ত্রের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক। তাহলে আমি সাবস্টেন্সিয়েট করলাম, আমি যুক্তিপূর্ণ তথ্য দিয়ে দেখালাম that India is a democratic state. Substantiation is a very important part of the PhD research. তোমাকে PhD রিসার্চে যুক্তি দিয়ে তুমি যেটা আর্গুমেন্ট করছো, তোমার রিসার্চ হাইপোথিসিসকে প্রমাণ করে দেখাতে হবে, এম্পেরিক্যালি প্রুফ করতে হবে। পরিষ্কার কি পরিষ্কার নয় বল? হ্যাঁ স্যার। বেশ বেশ, তাহলে রোমান্টিক পোয়েট্রি কোয়েশ্চেন পড়ে গেছে। লাস্ট কোয়েশ্চেন, এক্সপ্লেন দ্য থিম অফ টাইম অ্যান্ড মেমোরি। এক্সপ্লেন দ্য থিম অফ টাইম অ্যান্ড মেমোরি। টাইম মানে সময়, কারণ দ্য এন্টায়ার টাইম অ্যান্ড মেমোরি স্মৃতি, কারণ দ্য এন্টায়ার পোয়েম ইজ অপারেটিং অন মেমোরিজ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। কবি লিখছে বর্তমানে, কিন্তু ভাবছে পুরনো কথা, যখন হাইল্যান্ড গ্লাসকে দেখেছিল, এই মুহূর্তে বাড়িতে চলে এসছে, তো তার মধ্যে যে টেনশন সেটা। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন লিখেছিস, এক্সপ্লেন ডিসকাস দ্য থিম অফ টাইম অ্যান্ড মেমোরি। টাইম অ্যান্ড মেমোরি লিখেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বাহ। আর একটা লাস্টের কোয়েশ্চেন, হাউ ওয়ার্ডসওয়ার্থ uses imagery and sensory details in the solitary river. How does Wordsworth use, Wordsworth এই কবিতায় প্রচুর ইমেজারি ইউজ করেছে এবং সিম্বল ইউজ করেছে, আমরা পরের ক্লাসে পড়বো। How does Wordsworth use imagery and sensory details? এই যে ধরা যাক, এই যে ইউজ করেছে, ও লিসেন ফর দ্য ভেল প্রোফাউন্ড ইজ ওভারফ্লোয়িং উইথ দ্য সাউন্ড। গোটা ভেল, গোটা ভ্যালি, ভ্যালির ওপর দিয়ে যেরকম জল বয়ে যায়, সেরকম যেন সাউন্ড বয়ে যাচ্ছে। যেরকম হঠাৎ করে যদি বন্যা হয় ভ্যালিতে, ভ্যালির ওপরে যদি একটা জলপ্রপাত নেমে আসে, সাউন্ড বয়ে চলেছে। ইউজ অফ দ্য ইমেজারি। Behold her single in the field. সেই মুহূর্তে আমাদের চোখের সামনে ভেসে উঠছে একটা বিরাট বড় সবুজ ল্যান্ডস্কেপ, তার মধ্যে একা একা কি একটা হাইল্যান্ড গ্লাস দাঁড়িয়ে রয়েছে। The singer is singing a song as a melancholy strain. Melancholy মানে দুঃখের গান, যেন দুঃখ বয়ে চলেছে। This is the imagery, sound imagery, color imagery ইউজ করেছে, সবুজ ফিল্ড। So it's a very important. এইগুলো হচ্ছে মোটামুটি 10 নম্বরের 4টে প্রশ্ন, এই করলে এদিক ওদিক হয়ে যাবে। আর সনেট স্ট্রাকচারটা এখানে অতটা ইম্পর্টেন্ট নয়, মানে 10 নম্বরের প্রশ্নে শর্ট কোয়েশ্চেনে পড়তে পারে। মাথায় রাখিস যে স্কিমটা নিয়েছে, ABABCCDD, এই প্যারাগ্রাফে লিখেছে, এই রাইমস নিয়ে লিখেছে, ABABCCDD, ABABCCDD। ABABCCDD।
দ্য অল্টারনেটিং রাইমিং স্পেয়ার এ বি তারপরে সি সি ডি ডি ডি, দাঁড়া দেখিয়ে দিচ্ছি তোদেরকে। কোথায় গেল? এই যে এ বি এ field lash B, A field lash B, A B, A B, হ্যাঁ হার্ড সেলফ পাস ল্যাশের সঙ্গে, হ্যাঁ বেশ, গ্রেন স্ট্রেন ডিডি, হ্যাঁ, আর প্রোফাউন্ড সাউন্ড এটাও ডিডি। দাঁড়া এ বি, ও এইখানে একটা প্যারাগ্রাফ হবে, আমি প্যারাগ্রাফটা কি দিইনি, দাঁড়া এক সেকেন্ড দাঁড়া তো। না এটা একটাই প্যারাগ্রাফ নেই। এ বি কি বলেছিলাম রাইম স্কিম, স্যার এ বি সি ডি। হ্যাঁ এ বি না, এটা এ বি সি সি ডি ডি হবে, ঠিকই বলেছে, এ বি সি সি ডি, হ্যাঁ এইটা ভুল বলেছিলাম আগে, এ বি সি সি ডি ডি, এটা কি বলেছিলাম? স্যার এটাই হ্যাঁ, বলেছিলেন, এটাই বলেছি। এটাই তো বলেছিলেন। এটাই বলেছিলাম। তাহলে এ বি সি সি ডি ডি, এ বি সি সি ডি ডি, ঠিক আছে। এই রাইমিং স্কিমে পুরোটা আমি শর্ট কোয়েশ্চেনে পড়তে পারি, এটা বড় কোয়েশ্চেন যদি ইম্পর্টেন্ট নয়। সনিক স্ট্রাকচার, কারণ এটা তো ঠিক সনিক নয়, এই পোয়েমের স্ট্রাকচার পড়বে না 10 নম্বরে। কিন্তু যেগুলো বললাম অ্যাজ এ রোমান্টিক পোয়েম খুব ইম্পর্টেন্ট, অডিটরি এন্ড ভিজুয়াল ইমেজারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, the use of the concept of the nature and how the using imageries to nature very very important, এইগুলো হচ্ছে মোটামুটি প্রশ্ন পরিষ্কার। আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য এন্টায়ার পোয়েম 10 নম্বরের এগুলো প্রশ্ন, পরের দিন আমরা 5 নম্বর নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? স্যার বলো। স্যার বলছি ওই লাভিং এন্ড ট্রুথের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অ্যাজ এন এলিজাবেথন সনেট ওটা বলেছিলাম। হ্যাঁ ওটা আমি তোকে আনসারটা দিইনি তাই তো? না স্যার। ঠিক আছে, একটা কাজ করি, আমি ওটা লিখে একদম গ্রুপে দিয়ে দেবো, যে লাভিং ইন ট্রুথ অ্যাজ অ্যান এলিজাবেথন সনেট, ওটা আনসারটা আমি গ্রুপেই দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। বেশ, ধন্যবাদ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ঠিক আছে, রাখ।